শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর 5 নম্বর অঙ্ক। এই 5 নম্বর অঙ্কের সমাধান এখানে দেখানো হবে। 2025 সালের মে মাসে প্রবীর ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে আগুয়ান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি চেইন শপ চালু করেন। উক্ত শপের কিছু সংখ্যক বা কয়েকটি লেনদেন নিচে দেয়া হলো। মে মাসের 4 তারিখে ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। এই ধারে পণ্য ক্রয় মুনাফাজাত ব্যয় বা খরচ। ব্যয় এবং খরচ কিন্তু একই কথা। ব্যয় বা খরচের মধ্যে আসবে, কিন্তু কখনোই মুনাফা জাতীয় প্রদানের মধ্যে আসবে না। তার কারণ এই লেনদেনটি ধারে। 7 তারিখে দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় 1 লক্ষ টাকা। এটা মূলধনজাত ব্যয়ের মধ্যে আসবে, কারণ সাজসজ্জা পরিবর্তন ব্যয়টা কিন্তু বারবার করার প্রয়োজন নেই। 10 তারিখে পণ্য পরিবহন ব্যয় 1,500 টাকা। এটা যেহেতু বারবার এই খাতে অর্থ খরচ করতে হয় এবং এটা নগদে, যার ফলে মুনাফাজাত ব্যয় এবং প্রদান উভয়ের মধ্যে কিন্তু এটা আসবে। 12 তারিখে পণ্য বিক্রয় 18,000 টাকা। এই পণ্য বিক্রয় বারবার যেহেতু করতে হয়, এটা মুনাফাজাত আয় এবং প্রাপ্তি উভয়ের মধ্যে কিন্তু আসবে। যদি ধারে পণ্য বিক্রয় হতো তাহলে কিন্তু শুধুমাত্র মুনাফাজাত আয়ের মধ্যে আসবে, কিন্তু মুনাফাজাত প্রাপ্তির মধ্যে কখনো আসবে না। বার্তা প্রদান 700 টাকা। এটা মুনাফাজাত ব্যয়ের মধ্যে আসবে, কিন্তু মুনাফাজাত প্রদানের মধ্যে আসবে না, কারণ এটার সাথে নগদ টাকার কোনো সম্পর্ক নেই। মার্চের 16 তারিখে ধারে পণ্য বিক্রয় 22,000 টাকা। এটা মুনাফাজাত আয়ের মধ্যে আসবে, কিন্তু মুনাফাজাত প্রাপ্তির মধ্যে আসবে না, কারণ এই লেনদেনটি ধারে। 20 তারিখে দোকানের জন্য ফ্রিজ ক্রয় 45,000 টাকা। ফ্রিজটা কিন্তু বারবার ক্রয় করার কোনো প্রয়োজন নেই, এই জন্য এটাকে মূলধনজাত ব্যয় হিসেবে ধরতে হবে। 22 তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ 1,200 টাকা। এটা মুনাফাজাত ব্যয় এবং প্রদান উভয়ের মধ্যে যাবে। 25 তারিখে কমিশন প্রাপ্তি 3,000 টাকা। এটা নগদে পাওয়া গিয়েছে বিধায় এটা বারবার পাওয়া যায় এবং এটা মুনাফাজাত আয় এবং প্রাপ্তি উভয়ের মধ্যে যাবে। মে মাসের 30 তারিখে লভ্যাংশ প্রাপ্তি 2,000 টাকা। এটা নগদে পাওয়া গিয়েছে, যার ফলে এটা মুনাফাজাত আয় এবং প্রাপ্তি উভয়ের মধ্যে যাবে। প্রথম প্রশ্ন, মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো। এখন মূলধন যত ব্যয় আছে, মূলধন যত প্রাপ্তি আছে, মূলধন যত আয় আছে, মূলধন যত ক্ষতি আছে। আমাকে এখানে নির্দিষ্ট করে কোনো কথা বলে নাই কোন কাজটা আমাকে করতে হবে। যেহেতু মূলধন জাতীয় লেনদেনের কথা বলছে, তার মানে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ক্ষতি, এই 4 প্রকার লেনদেনই এখানে দেখাতে হবে। তবে এই অঙ্কের মধ্যে শুধুমাত্র মূলধন জাতীয় ব্যয় আছে। এটা 7 তারিখে দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় এবং 20 তারিখে দোকানের জন্য ফ্রিজ করে, এই দুটা লেনদেনই আমার ক নম্বরের সমাধানের মধ্যে দেখাতে হবে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ
এখানে মে মাসের 7 তারিখে দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় সম্পূর্ণ কথা লেখার কোনো প্রয়োজন নেই, মূল কথাটুকু লিখলে চলবে। সাজসজ্জা পরিবর্তন ব্যয় 1 লক্ষ টাকা এবং 20 তারিখে ফ্রিজ ক্রয় 45,000 টাকা, টোটালি 1,45,000 টাকা। এটা মূলধন জাতীয় লেনদেন। আমার দ্বিতীয় খ নম্বরে যে সমাধান তারা আমার কাছ থেকে চাচ্ছে, মোট মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থীরা এখানে টাকার অ্যামাউন্টটি 50,000, এক হলো 51,000, এটা হলো 1,000, 52,000 টাকা, 52,000 টাকা টোটালি। আর এখানে 700 এবং 500 যোগ করে আসে এখানে 1200, 53,200 এবং আরো 200, 53,700 টাকা। আমার কাছে ক্যালকুলেটর এখন নেই, যোগ বিয়োগে হয়তো ভুল হতে পারে, তবে এই চারটাই কিন্তু মুনাফাজাত ব্যয়ের মধ্যে আসবে। কারণ মুনাফাজাত ব্যয়ের মধ্যে যে লেনদেনগুলো আসে সেটা কিন্তু নির্দিষ্ট হিসাবকালের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ হিসাবকালের আগে এবং পরের কোনো লেনদেন ব্যয়ের মধ্যে আনা যাবে না, এবং ব্যয়ের মধ্যে নগদ এবং অনগদ উভয় প্রকার লেনদেনই কিন্তু আসতে পারে। যার ফলে ধারে পণ্য ক্রয়, পরিবহন ব্যয়, পণ্যের এবং বার্তা প্রদান এবং বিদ্যুৎ বিল পরিশোধ, এই চারটাই আমরা মুনাফাজাত ব্যয় হিসেবে এখানে দেখিয়েছি। এই চারটাই আমার উত্তর। এখন যদি এই অঙ্ক থেকে মুনাফাজাত প্রদান এটা বের করতে বলতো, তাহলে বিদ্যুৎ বিল পরিশোধ এবং পরিবহন ব্যয় এই দুইটাই কিন্তু আসবে, কারণ এই দুইটা লেনদেনের সাথে একমাত্র নগদ টাকার সম্পর্ক। আশা করি তোমরা খ নম্বরটা বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বরের সমাধানের দিকে চলে যাব। আমাদের গ নম্বরে যে প্রশ্ন, মোট মুনাফাজাত আয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা মুনাফাজাত আয়ের পরিমাণটা এখানে দেখাচ্ছি। শিক্ষার্থীরা এখানে
আমাদের 4টি লেনদেন এখানে মুনাফাজাত আয়ের মধ্যে দেখানো হয়েছে। 12 তারিখে পণ্য বিক্রয় 18,000 টাকা, 16 তারিখে ধারে পণ্য বিক্রয় 22,000 টাকা, 25 তারিখে কমিশন প্রাপ্তি 3,000 টাকা এবং 30 তারিখে লভ্যাংশ প্রাপ্তি 2,000 টাকা। এই 4টা লেনদেনই কিন্তু মুনাফাজাত আয়। এখন এখান থেকে যদি মুনাফাজাত প্রাপ্তি বের করতে বলতো, শুধুমাত্র ধারে বিক্রয় বাদে আর বাকি 3টা লেনদেন আমাকে দেখাতে হবে। কারণ মুনাফাজাত আয়ের ক্ষেত্রে যে শর্তগুলো প্রযোজ্য, হিসাবকালের মধ্যে টাকা শুধুমাত্র আসবে, আর নগদ অনগদ উভয় প্রকার লেনদেনই আমি আয়ের মধ্যে দেখাতে পারবো। এখন টোটাল আয়ের পরিমাণ 18,000, 22,000, 40,000, 43,000 এবং 2 45,000 টাকা। শিক্ষার্থীরা, আমার টোটালি মুনাফাজাত আয়ের পরিমাণ 45,000 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ শিক্ষার্থী, আমি আগামীতে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।